হ্যালো সবাইকে। আজকে আরও একটা নতুন ক্লাস নিয়ে কিন্তু আমি চলে এসেছি। আজকে যে ক্লাসটা করাবো, আশা করছি সবাই থাম্বনেল দেখে বুঝেই ফেলেছো। আজ আমরা পড়ব আত্মজীবনী এবং স্মৃতিকথা। ইতিহাস রচনার উপাদান হিসেবে আত্মজীবনী এবং স্মৃতিকথার কি গুরুত্ব, কোন আত্মজীবনী কোন স্মৃতিকথা কীরকম গুরুত্বপূর্ণ, সেই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। আর তোমাদের ক্লাস 10-এর সিলেবাসে কিন্তু মোট 3টি আত্মজীবনী রয়েছে বা স্মৃতিকথা রয়েছে। বিপিনচন্দ্র পালের রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের রয়েছে জীবন স্মৃতি, এবং তোমাদের কিন্তু জীবনের ঝরাপাতা রয়েছে সরলা দেবী চৌধুরানীর। এই 3টে আমরা পড়ব একে একে। আজ আমরা পড়ব প্রথমে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বৎসর। তো ক্লাসটার সাথে থাকো। আশা করব যে এতটাই সহজভাবে আমি তোমাদেরকে বোঝাবো বা পড়াবো যে ক্লাসটা শুধুমাত্র ভালো করে একবার দেখে নিলেই, বই না পড়েই তোমরা কিন্তু একটা বিস্তারিত নোটস লিখে ফেলতে পারবে। তবুও আমি তোমাদের কাছে অনুরোধ করব যে আমার ক্লাসটা দেখার পর যদি একবার দেখো ভালো কথা, একবারের বার দুবার যদি দেখো, একবার না দেখে যদি দুবার দেখো তাহলে আরও ভালো। আর দেখার পর তোমরা কিন্তু বই থেকে এই অংশটা একবার যদি পড়ে নিতে পারো তাহলে একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে একটা ছোট নোটপ্যাড বা খাতা নিয়ে বসো। আমি পড়াতে পড়াতে যে গুরুত্বপূর্ণ অংশগুলো তোমাদেরকে বলবো সেই জিনিসগুলো কিন্তু তোমরা নোটস করে নিতে ভুলবে না। তো এই পর্যন্তই, চলো আমরা ক্লাসে প্রবেশ করি। প্রথমেই একটু আত্মজীবনী এবং স্মৃতিকথা নিয়ে আলোচনা করার আগে একটা বিষয় বলে রাখা জরুরি। দেখো, ইতিহাস রচনা করা এবং গল্প বা উপন্যাস রচনা করা কিন্তু আলাদা বিষয়। গল্প এবং উপন্যাস রচনা করতে গেলে একজন ঔপন্যাসিকের বা একজন লেখকের প্রচণ্ড পরিমাণে মানসিক যে সাহিত্য বুদ্ধি তা দরকার। তবেই একজন মানুষ কিন্তু মাথা থেকে বের করে ভেবে চিনতে একটি সুন্দর উপন্যাস কিংবা গল্প লিখতে পারে। আর ইতিহাস লেখা সেটা কিন্তু একদম ভিন্ন একটি কাজ। ইতিহাস কিন্তু ঐতিহাসিকরা যে লেখেন সেটি কিন্তু কোনো মন থেকে বানিয়ে কোনো গল্প কাহিনী নয়, সেটি সম্পূর্ণ তথ্যের ওপর দাঁড়িয়ে থাকা একটি ঘটনাবলী। মানে তোমাকে যদি একটি ঘটনার ইতিহাস রচনা করতে বলা হয়, ধরে নাও যে তোমাদের স্কুল থেকে প্রজেক্ট দিয়েছে যে একটি ছোট্ট ঘটনার ওপর তোমাকে একটা ইতিহাস রচনা করতে হবে বা প্রবন্ধ রচনা করতে হবে বলতে পারো। তো তুমি কিন্তু বানিয়ে সেই জিনিসটা লিখতে পারবে না। সেটা লেখার জন্য তোমার কিছু তথ্য এবং তোমার কিছু ইনফরমেশন ঘাটার প্রয়োজন হবে। সেখানে সেই তথ্যে যা যা লেখা থাকবে সেই জিনিসটাই কিন্তু তোমাকে সম্পূর্ণটা লিখতে হবে। তুমি যদি বাড়িয়ে চাড়িয়ে কিছু লেখো বা তুমি যদি কিছু বাদ দিয়ে কমিয়ে লেখো তাহলে কিন্তু সেটি ইতিহাস বিকৃত করা বলে। তো সুতরাং ঐতিহাসিকদের কাজ সমস্ত তথ্য, সমস্ত ইনফরমেশন, সমস্ত কিছু প্রত্নতাত্ত্বিক উপাদান, সাহিত্যিক উপাদান সমস্ত কিছু ঘেঁটে কিন্তু একটা ইতিহাস তৈরি করা। তো এই ইতিহাস রচনা করতে গিয়ে ঐতিহাসিকরা যে সমস্ত জিনিসের ওপর নির্ভর করেন তার মধ্যে কিন্তু একটি জিনিস হচ্ছে আত্মজীবনী এবং স্মৃতিকথা। সেটি ইতিহাস রচনায় কিভাবে কাজ করে চলো জানি। দেখো, আত্মজীবনী এবং স্মৃতিকথা এক ধরনের অউপন্যাস ধর্মী সাহিত্য যেখানে রচয়িতা নিজের জীবন এবং সমকালীন বিভিন্ন ঘটনাবলীর বিবরণ দেন। মানে প্রথমেই মনে রাখতে হবে যে এই যে আত্মজীবনী এবং স্মৃতিকথা, এটি একটি অউপন্যাস ধর্মী একটি সাহিত্য। অর্থাৎ এটি হতে পারে সাহিত্য, কিন্তু এটা কিন্তু উপন্যাস নয়। অর্থাৎ এখানে কিছু বলাটা ভুল হবে, বেশিরভাগই বা সবটাই কিন্তু সত্য ঘটনা রয়েছে। ধরো তুমি
একটা আত্মজীবনী লিখছো তোমার, বা তুমি তোমার স্মৃতিকথা লিখছো, তোমার বয়স ধরো 70 বৎসর হয়ে গিয়েছে বা 75 বৎসর হয়ে গিয়েছে। তোমার জীবনে কি কি ঘটনা ঘটেছে বা তুমি কোন সময়ের মধ্য দিয়ে গিয়েছো সে সমস্ত কিছু তুমি লিখেছো তোমার আত্মজীবনীতে। তো সেই সময়ে যে বাচ্চারা যারা তোমার আত্মজীবনী পড়বে তারা কিন্তু তোমার আত্মজীবনী পড়ে জানতে পারবে যে এই লেখকটি যে সময়ে বেঁচে ছিলেন, এই 2020-21 সাল নাগাদ আর কি, কোভিড-19 নামে একটি ভাইরাস আমাদের সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। তো এই যে ঘটনাটি, এইটা কিন্তু একটা ইতিহাস, যে ইতিহাসটা লুকিয়েছিল তোমার আত্মজীবনীর মধ্যে। তাহলে আশা করছি এই ছোট্ট কথাটার মাধ্যমে আমি বুঝিয়ে দিতে পারলাম যে কেন ঐতিহাসিকদের কাছে এই মানুষগুলোর আত্মজীবনী এবং স্মৃতিকথা কতটা গুরুত্বপূর্ণ, বা এত গুরুত্বপূর্ণ কেন। আসলে প্রত্যেকটা মানুষ এই যে 70 বছর 80 বছর করে বাঁচে গড়, এই এতটা সময়ের মধ্যে অনেক ঘটনা ঘটে যেগুলো তাদের আত্মজীবনীতে স্থান পায়। তো তারা সেই ব্যাপারে কি কি লিখছে, কিভাবে রিয়াক্ট করছে, সেই জিনিসগুলো কিন্তু ঐতিহাসিকদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আশা করি বোঝাতে পারলাম। চলো, যে কোনো আত্মজীবনীর বা স্মৃতিকথার ব্যক্তি জীবনের একখানের সাথে জড়িয়ে থাকে বিশেষ এক সামাজিক সাংস্কৃতিক ঘটনা এবং রাষ্ট্র জীবনের আখ্যান। এ কারণেই আত্মজীবনী এবং স্মৃতিকথা হয়ে উঠেছে আধুনিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ উপাদান। যেমন আত্মজীবনী এবং স্মৃতিকথা থেকে সমকালীন জীবনের প্রতিচ্ছবি পাওয়া যেতে পারে। কোনো ঐতিহাসিক ঘটনার তথ্য বিশ্লেষণের ক্ষেত্রে আত্মজীবনী এবং স্মৃতিকথা থেকে সাহায্য নেওয়া যেতে পারে। আত্মজীবনী এবং স্মৃতিকথায় লেখকের প্রত্যক্ষ অভিজ্ঞতার কাহিনী লেখা থাকে, ফলে কোনো ঘটনার প্রকৃত সত্য তা থেকে জানা যেতে পারে। তবে আত্মজীবনী এবং স্মৃতিকথার লেখক যেহেতু তার স্মৃতির উপর নির্ভর করে এই রচনাটি করেন, তাই তথ্যগত কিছু ভুল থাকতে কিন্তু পারে। তা সত্ত্বেও ইতিহাস রচনায় আত্মজীবনী এবং স্মৃতিকথার বিশেষ গুরুত্ব রয়েছে। মানে এখানে বোঝানো হচ্ছে যে যে মানুষটি আত্মজীবনী লিখছেন সেই মানুষটি তো অনেকটাই তার বয়স হয়ে গিয়েছে। তো সে যখন তার ছোটবেলাকার কোনো একটা ঘটনা লিখছে তখন সে মূলত তার স্মৃতির উপর নির্ভর করে লিখছে, মানে তার মাথায় কি রয়েছে, তার কি মনে রয়েছে, সেই মনে থাকার ওপর কিন্তু নির্ভর করে সে লিখছে। যার ফলে সেখানে কিন্তু তথ্যগত কিছু ছোটখাটো অসঙ্গতি থাকতে পারে। ধরো করোনায় ধরো আমি ধরে নিচ্ছি যে মারা গিয়েছিল 10,000 মানুষ। এবার তুমি যখন আত্মজীবনী লিখছো তোমার 60-65 বছর বয়সে, তখন তোমার আর এত কিছু মনে নেই, তুমি একটা অ্যাপ্রক্স সংখ্যা বসিয়ে দিলে যে আমার যা মনে রয়েছে প্রচুর মানুষ মারা গিয়েছিল, 20-25 হাজার তো হবেই, চারিদিকে মৃত্যু মিছিল চলছিল। তো দেখো একটা অসঙ্গতি কিন্তু সংখ্যার রয়েছে, থাকলেও এই কথাটা তো মিথ্যে হয়ে যায় না যে সেই সময় একটা মহামারী চলছিল। তো সেই জন্যই ঐতিহাসিকদের হয়তো একটু সচেতন থাকতে হয়, যেহেতু এত বছর পর একটা মানুষ এই লেখাটা লিখছে, তো সচেতন তাই থাকতে হয় তাদের। তাহলেও এই লেখাগুলো কিন্তু ইতিহাসের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ। আর কিছু আত্মজীবনীর নাম আমি লিখে দিচ্ছি, যেগুলো তোমরা খাতায় নোট করে রাখতে পারো। দেখো, প্রথমে বীণা দাসের শৃঙ্খল ঝংকার। বীণা দাস শৃঙ্খল ঝংকার। প্রথমেই বীণা দাসের শৃঙ্খল ঝংকার। এরপরে রয়েছে কল্পনা দত্তের লেখা আমি সূর্য সেনের কন্যা। বুদ্ধদেব বসুর আমার জীবন।
বুদ্ধদেব বসুর আমার জীবন। এরপরে রয়েছে মণিকুন্তলা সেনের সেদিনের কথা। মণিকুন্তলা সেনের সেদিনের কথা। এই যে এগুলো যে লিখে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই একটা খাতায় নোটস করে রাখবে, এগুলো কিন্তু প্রায় পরীক্ষায় আসে। এরপর আসছে দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের ছেড়ে আসা গ্রাম, খুব গুরুত্বপূর্ণ। দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের ছেড়ে আসা গ্রাম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষায় দেয়। এরপর আছে সুফিয়া কামালের ৭১-এর ডায়েরি। সুফিয়া কামালের ৭১-এর ডায়েরি। একাত্তরের ডায়েরি। তো এই ছিল বিষয়। আমি একবার বলে দিই, বীণা দাসের শৃঙ্খল ঝংকার, কল্পনা দত্তের আমি সূর্য সেনের কন্যা, বুদ্ধদেব বসুর আমার জীবন, মণিকুন্তলা সেনের সেদিনের কথা এবং দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের ছেড়ে আসা গ্রাম, আর সুফিয়া কামালের লেখা ৭১-এর ডায়েরি। তো এইগুলো তোমরা একটু ভালো করে লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, পরে লিখবে, আমি কিন্তু মুছছি। আর আজকে আমরা যে আত্মজীবনীটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ। সেটি বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনী ৭০ বৎসর। ৭০ বৎসর, বিপিনচন্দ্র পাল। চলো দেখো, বিপিনচন্দ্র পাল ছিলেন বাংলার শীর্ষস্থানীয় জননেতা, সুবাগ্মী, বিশিষ্ট সাংবাদিক এবং লেখক। যখন তোমাদের এই ৭০ বৎসর বড় প্রশ্নে আসবে, তখন কিন্তু তোমাদের ভূমিকায় বিপিনচন্দ্র পাল সম্পর্কে লেখাটি লিখতে হবে। বিপিনচন্দ্র পাল ছিলেন বাংলার শীর্ষস্থানীয় একজন জননেতা, বাগ্মী এবং বিশিষ্ট সাংবাদিক ও লেখক। শ্রীহট্টের সন্তান, কলকাতার কলেজ জীবনে ব্রাহ্ম আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে যান। প্রথমে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রভাবে তিনি জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন। ক্রমশ তিনি সক্রিয় এবং সংগ্রামী জাতীয়তাবাদের প্রবক্তা হয়ে ওঠেন। স্বদেশী যুগে লাল বাল পাল নামে কথিত শীর্ষ নেতৃত্বের অন্যতম ছিলেন বিপিনচন্দ্র পাল। অর্থাৎ এই যে লাল বাল পাল, অর্থাৎ লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং এই যে পাল, পাল হচ্ছেন বিপিনচন্দ্র পাল। ৭০ বৎসর গ্রন্থে বিপিনচন্দ্র ১৮৫৮ খ্রিস্টাব্দ থেকে ১৮৮০ এই সময়ের কিন্তু কথা তুলে ধরেছেন। আমি সালটা লিখে দিচ্ছি, ১৮৫৮ খ্রিস্টাব্দ থেকে ১৮৮০ খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু ঘটনাবলীর কথা বিপিনচন্দ্র পাল লিখেছেন। বিপিনচন্দ্রের সময় এবং জীবন নিয়ে আত্মকথা প্রথমে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হতে থাকে। অনেক পরে ১৯৫৫ খ্রিস্টাব্দে তা সংকলিত হয় ৭০ বৎসর নামে একটি পূর্ণাঙ্গ গ্রন্থ রূপে। তাহলে ১৯৫৫ খ্রিস্টাব্দে কিন্তু এই যে ৭০ বৎসর, এটা ১৯৫৫ সালে প্রকাশিত হয়েছিল। প্রকাশিত
হয়। তাহলে এর আগে এটা কোথায় বেরিয়েছিল? এর আগে এটা কিন্তু প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে বেরোতো। এই গ্রন্থে তিনি দেশ এবং জাতির বৃহত্তর দিকগুলির পাশাপাশি তার বাল্যকাল এবং যৌবনের দিকগুলির কথা তিনি তুলে ধরেছেন। তার ব্যক্তিগত জীবনের টানাপোড়েন এবং সংকট খোলামেলাভাবে তিনি ব্যক্ত করেছেন। পিতার সঙ্গে তার মতবিরোধের বিষয়টি তিনি কিন্তু এড়িয়ে যাননি। এই স্মৃতিকথা থেকে জানা যায় কলকাতার ছাত্র জীবনে কিভাবে তিনি ব্রাহ্ম সমাজে প্রবেশ করেন। হিন্দু ধর্মের লোকাচারের বিরুদ্ধে কিন্তু তিনি কড়া সমালোচনা করতে ছাড়েননি। তো এখানেই শেষ হলো আমাদের আজকের যে টপিক, 70 বৎসর বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনী। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং আমি যে লিখে দিলাম এই নোটসগুলো সেগুলো তোমরা খাতায় নোটস করে নিয়েছো। তো এরপর আমরা আরো দুটো খুব গুরুত্বপূর্ণ আত্মজীবনী এবং স্মৃতিকথা নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে। একটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জীবন স্মৃতি, আরেকটি হচ্ছে সরলা দেবী চৌধুরানীর লেখা জীবনের ঝরাপাতা। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। আশা করছি তোমাদের ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কাছে শেষে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো এবং চ্যানেলটায় নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না, কারণ পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সাজেশন, নোটস, বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়। সেই সাথে এরকম সুন্দর ক্লাস তো থাকেই। তো আজ এ পর্যন্তই, আবার নেক্সট কোনো ক্লাসে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত বাই।